শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হচ্ছে কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ ভেরিয়েবল, অর্থাৎ চলের ধারণা এবং চলের প্রকারভেদ। তো প্রথমেই আমরা দেখে নেব চল কাকে বলে। পোস্টম্যান অ্যান্ড ইয়াগান 1964 বলছেন, এ ভেরিয়েবল ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অর অ্যাট্রিবিউট দ্যাট ক্যান টেক অন এ নাম্বার অফ ভ্যালুস। অর্থাৎ চল হলো এমন একটি বৈশিষ্ট্য বা গুণ যার অনেক মাত্রা থাকতে পারে। হেনরি এল রোডিজার 1984 and others, the term variable refers to some characteristic that can be measured or manipulated. চল বলতে এমন কতগুলো বৈশিষ্ট্যকে বোঝায় যাকে পরিমাপ করা যায় বা পরিচালনা করা যায়। তাহলে সহজ কথায় বলা যায় যে চল বলতে এমন বৈশিষ্ট্যকে বোঝায় যা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে পরিবর্তিত হতে পারে এবং পরিমাপযোগ্য। সহজ কথায় চল বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে পরিবর্তিত হতে পারে এবং যাকে পরিমাপ করা যায় বা পরিমাপযোগ্য এমন বিষয়কে আমরা চল বলি। আচ্ছা, তো আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নেব যে চলগুলো আসলে বিভিন্ন বিষয়ের প্রেক্ষিতে কিভাবে পরিবর্তিত হয় এবং কিভাবে পরিমাপযোগ্য করা যায়। আমরা যদি একদল পরীক্ষণ পাত্রকে একটি অর্থহীন শব্দাংশের তালিকা মুখস্থ করতে দেই, তাহলে যে অর্থহীন শব্দাংশের তালিকাটি মুখস্থ করতে দেব সেটি একটি ক চল হিসেবে দেখা যায়। এখন এই ক চলের প্রেক্ষিতে পরীক্ষণ পাত্ররা যদি সেই অর্থহীন শব্দাংশের তালিকাটি 5টি বা 10টি প্রচেষ্টার মাধ্যমে মুখস্থ করতে পারে, তাহলে এটিকে আমরা খ চল বলতে পারি। এবং এভাবে আমরা বিভিন্ন কতগুলো কঠিন শব্দাংশের তালিকা দিতে পারি, কতগুলো সহজ শব্দাংশের তালিকা দিতে পারি, কখনো আমরা দ্রুত উপস্থাপন করতে পারি, কখনো আমরা ধীরে উপস্থাপন করতে পারি। এভাবে বিভিন্ন বিষয়ের প্রেক্ষিতে আমরা গ, ঘ, ওম, চ এভাবে চলকে নির্ণয় করতে পারি। তাহলে চল হচ্ছে, সহজ কথায় চল হচ্ছে এমন একটি বিষয় যেটি বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে পরিবর্তিত হয় এবং যাকে পরিমাপ করা যায়। তো চল কত প্রকার বা টাইপস অফ ভেরিয়েবল। দেয়ার আর 4 টাইপস অফ ভেরিয়েবল। চল মূলত 4 প্রকার। নাম্বার 1 ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নাম্বার 2 ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নাম্বার 3 ইন্টারভেনিং ভেরিয়েবল, নাম্বার 4 এক্সট্রানিয়াস ভেরিয়েবল। তো এর বাংলা করলে দাঁড়ায় অনির্ভরশীল চল, নাম্বার 2 নির্ভরশীল চল, নাম্বার 3 মধ্যবর্তী চল, জৈবিক চল, মধ্যবর্তী চল বা জৈবিক চল, আর 4 নম্বর হচ্ছে বাহ্যিক চল। তো প্রথমে আমরা দেখব যে অনির্ভরশীল চল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি। অ্যাকর্ডিং টু B. Anderson 1966, the variable which the experimenter changed directly is referred to as the independent variable. অর্থাৎ যে চলকে পরীক্ষক সরাসরিভাবে পরিবর্তন করেন তাকে অনির্ভরশীল চল বলে। অ্যান্ডারসন 1966 সালে বললেন যে যে চলকে পরীক্ষক সরাসরিভাবে পরিবর্তন করেন তাকে আমরা কি বলি? অনির্ভরশীল চল বলি। এফজে ম্যাকগুইগান 1990 বলছে, ইন এক্সপেরিমেন্টেশন দ্য ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবল ইজ এ স্টিমুলাস where the word stimulus broadly refers in any aspect of environment that exists the receptors. অর্থাৎ এফজি ম্যাকগুইগান 1990 সালে বললেন যে পরীক্ষণে অনির্ভরশীল চল হচ্ছে এমন একটি উদ্দীপক যেখানে উদ্দীপককে ব্যাপক অর্থে পরিবেশের যে কোনো দিককে বোঝায় যা কোষসমূহকে উদ্দীপিত করে। তিনি মূলত দৈহিক এবং সামাজিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর উপর জোর দিয়েছেন। পরীক্ষণে অনির্ভরশীল চল হচ্ছে এমন একটি উদ্দীপক যে উদ্দীপককে ব্যাপক অর্থে পরিবেশে যে কোনো দিককে
সেটা দৈহিক বা সামাজিক ইত্যাদি বোঝায়, যা কোষসমূহকে উদ্দীপ্ত করে, তাকেই আমরা বলি অনির্ভরশীল চল। সহজ কথায় বলতে গেলে যে চলের বৈশিষ্ট্য, যে চলকে পরীক্ষক সরাসরি উপস্থাপন করার মাধ্যমে নির্ভরশীল চলের মধ্যে সেই বৈশিষ্ট্য পরিলক্ষিত করার চেষ্টা করেন, তাকে আমরা অনির্ভরশীল চল বলি। একটা উদাহরণের সাহায্যে সহজ করে বলা যায়, শিক্ষণ পরিস্থিতিতে প্রাণীকে পুরস্কার দিলে শিক্ষণ দ্রুত হয় এবং ভুলের সংখ্যা হ্রাস পায়। এখানে পুরস্কার প্রদান হচ্ছে অনির্ভরশীল চল। শিক্ষণ পরিস্থিতিতে প্রাণীকে পুরস্কার দিলে শিক্ষণ দ্রুত হয় এবং ভুলের সংখ্যা হ্রাস পায়। তো আমরা এই যে শিক্ষণ পরিস্থিতি, মানে কোনো একটা বিষয়ে আমরা শিক্ষা যখন দেব, তখন তো আমরা যদি হচ্ছে পুরস্কার প্রদান করি, তাহলে এই যে অনির্ভরশীল চলের প্রভাব জানার জন্য আমরা কি করতে পারি, একটা এক্সপেরিমেন্ট করতে পারি। এই এক্সপেরিমেন্টটাতে আমরা দুই দল পরীক্ষণ পাত্রকে নিতে পারি। একটাকে বলবো আমরা এক্সপেরিমেন্টাল গ্রুপ, আর একটাকে বলবো আমরা কন্ট্রোল গ্রুপ। এক্সপেরিমেন্টাল গ্রুপকে কি করব, আমরা পরীক্ষণের শর্ত বর্তমান থাকে, আর নিয়ন্ত্রিত দলে পরীক্ষণের শর্ত বর্তমান থাকে না। অর্থাৎ এক্সপেরিমেন্টাল গ্রুপকে আমরা হচ্ছে শিক্ষণ পরিস্থিতিতে পুরস্কার দেব, প্রতিবার প্রচেষ্টায় পুরস্কার দেব, কিন্তু কন্ট্রোল গ্রুপকে আমরা কোনো ধরনের পুরস্কার দেব না। এর ফলে যদি দেখা যায় যে হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপের পুরস্কার প্রদানের ফলে শিক্ষণ ভালো হয়, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, সত্যি সত্যি এক্সপেরিমেন্টাল গ্রুপের পুরস্কার প্রদানের ফলে শিক্ষণ ভালো হচ্ছে। এরপরে আসি আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা নির্ভরশীল চল। তো আমরা নির্ভরশীল চলের সংজ্ঞা দেখি। অ্যাকর্ডিং টু বি অ্যান্ডারসন 1966 বলছেন, দ্য ভেরিয়েবল হুইচ দ্য এক্সপেরিমেন্টার এক্সামিন্স টু সি whether it is affected by change in independent variable is called the dependent variable. অর্থাৎ যে চলকে পরীক্ষক পরীক্ষা করে দেখতে চান যে এটি অনির্ভরশীল চলের প্রভাবে পরিবর্তিত হয় কি না, তাকে নির্ভরশীল চল বলে। যে চলকে পরীক্ষক পরীক্ষা করে দেখতে চান যে এটি অনির্ভরশীল চলের প্রভাবে পরিবর্তিত হয় কি না, তাকে নির্ভরশীল চল বলে। রবার্ট এ ব্যারন 2004 বলছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্য ভেরিয়েবল দ্যাট ইন মেজার্ড ইন অ্যান এক্সপেরিমেন্ট। অর্থাৎ নির্ভরশীল চল যে চলকে একটি পরীক্ষণে পরিমাপ করা হয়, যে চলকে একটি পরীক্ষণে পরিমাপ করা হয়, তাকেই বলি আমরা নির্ভরশীল চল। এখন আমরা অনির্ভরশীল চলের প্রভাবে নির্ভরশীল চলের যে পরিবর্তন হয়, তাকেই আমরা সাধারণত নির্ভরশীল চল বলি, বা অনির্ভরশীল চলের প্রভাবে যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে নির্ভরশীল চল। তো এটাকে মূলত কজ অ্যান্ড ইফেক্ট বলাও যায়। যেমন পুরস্কার প্রদানের ফলে শিক্ষণ তাড়াতাড়ি হয় কি না আমরা দেখতে যাচ্ছি। আমরা শিক্ষণ পরিস্থিতিকে প্রাণীকে যদি প্রশিক্ষণ দেওয়ার সময় যদি প্রতিবার প্রচেষ্টায় আমরা পুরস্কার প্রদান করি, তাহলে দেখা যাবে যে শিক্ষণ দ্রুত সম্পন্ন হচ্ছে। আবার যে প্রাণীগুলোকে আমরা পুরস্কার প্রদান করব না, সেখানে হয়তো শিক্ষণ দ্রুত সম্পন্ন হচ্ছে না। এর মাধ্যমে এই যে পুরস্কার প্রদানের ফলে বা অনির্ভরশীল চল হচ্ছে পুরস্কার, এর প্রভাবে শিক্ষণ দ্রুত হচ্ছে বা দ্রুত হচ্ছে না, সেটি আমরা জানতে পারছি, সেটাই হচ্ছে নির্ভরশীল চল। এরপরে আসি আমরা ইন্টারভেনিং ভেরিয়েবল বা যোগ সাধনকারী চল বা মধ্যবর্তী চল বা জৈবিক চল, আমরা যে কোনো নামে ডাকি। এটিকে আমরা যোগ সাধনকারী চল, মধ্যবর্তী চল বা জৈবিক চল নামেও ডেকে থাকি। An intervening variable is a hypothetical concept that attempts to explain relationship between independent variables and dependent variables. তাহলে একটা যোগ সাধনকারী বা মধ্যবর্তী চল হচ্ছে একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট। এটা একটা ধারণা যেটা কি করে থাকে,
যে অনির্ভরশীল চল এবং নির্ভরশীল চলের মাঝে কোনো ধরনের সম্পর্ক রয়েছে কি না সেটা সাধারণত বিবেচনায় নিয়ে থাকে এই ধরনের মধ্যবর্তী চলগুলো। তাহলে যে আমরা সহজ কথায় বলতে পারি যে চল অনির্ভরশীল চলের ও নির্ভরশীল চলের মধ্যবর্তী অবস্থায় থেকে এই দুটি চলের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে যোগ সাধনকারী বা মধ্যবর্তী চল নামেও পরিচিত। যেমন এক্ষেত্রে হতে পারে শিক্ষার্থীদের বয়স বা শিক্ষার্থীদের লিঙ্গ, শিক্ষার্থীদের আর্থসামাজিক অবস্থা, শিক্ষার্থীদের যোগ্যতা, দৈহিক অবস্থা ইত্যাদি মধ্যবর্তী চল হিসেবে হতে পারে। যেমন কোনো একটি বিষয়ে গবেষণা করতে গিয়ে আমরা দেখতে চাচ্ছি যে সাধারণত একটি আর্থসামাজিক অবস্থা সম্পন্ন শিক্ষার্থীরা বা একটি স্বল্প আয়ের লোকেরা সাধারণত হচ্ছে রোগ শোকে বেশি ভোগে। এই যে রোগ শোকে বেশি ভোগার মধ্যে কোনো ধরনের আর্থসামাজিক অবস্থা দায়ী কিনা, হতে পারে এটি দায়ী হতেও পারে নাও পারে, কিন্তু আমরা এই ধরনের দুটো সম্পর্কের মধ্যে একটা গবেষণার সংযোগ সাধন করে থাকে, তাই আমরা এটাকে বলি আমরা ইন্টারভেনিং ভ্যারিয়েবল। এরপরে আসি আমরা এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল বা বাহ্যিক চল। Extraneous variables are in variables that you are not intentionally studying in your experiment or test. These other variables are called extraneous variable. যে চলগুলোকে আমরা সাধারণত হচ্ছে পরীক্ষণে চাই না এমন কিছু চল যখন আমাদের পরীক্ষণ বা টেস্টের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, তখন আমরা সেই চলগুলোকে বাহ্যিক চল হিসেবে বলে থাকি। যে পরীক্ষণে যে চল নির্ভরশীল চলের ওপর যে বৈশিষ্ট্যগুলো অবাঞ্ছিত প্রভাব বিস্তার করতে পারে, পরীক্ষণে নির্ভরশীল চলের ওপর অবাঞ্ছিত প্রভাব বিস্তার করে, তাহলে সেগুলোকে আমরা বলি হচ্ছে বাহ্যিক চল। এগুলো হতে পারে গোলযোগ, হতে পারে শব্দ, হতে পারে তীব্র আলো ইত্যাদি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো। তোমাদের যদি কোনো জানার থাকে তাহলে ইনবক্সে জানাইও বা কমেন্টস করে জানাইও। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।